তুষি চটি খুলে হাতে নিয়েছে। গলির মুখে বসা কুকুরগুলো ওকে দেখে ঘ্যাও ঘ্যাও করে উঠল। পরপর মুখটা চেনা বুঝতেই শান্ত হয়ে শুয়ে পড়ল জায়গায়। তুষির এসবে চিন্তা নেই, ও কুকুর টুকুরে ভয় পায় না। আপাতত ভয়টা ওর দাদিকে নিয়ে। দাদির কানে কি খবর চলে গেছে? না যায়নি? এত রাত অবধি জেগে আছে না ঘুম? উফ, কি ঝামেলার ব্যাপার স্যাপার। তুষি খুব আস্তে চিনে দরজাটা ঠেলো হাত দিয়ে, পাছে শব্দ না হয়। ও বাড়িতে দরজা খোলা থাকলেও যা বন্ধ থাকলেও তাই। চোরের ভয় নেই। কি নেবে চোর? ঘটি বাটি ছাড়া তো কিছুই পাবে না। ঘরের ভেতরে টেবিলটা দরজায় সোজাসুজি বসানো, ওতে এক টুকরো ডিম ভাজির মতো হারিকেন জ্বলছে। আস্তে ধীরে দম ফুরিয়ে আসছে বোধহয়। তুষি জিভ কাটল। এহে, দাদি তো বিকেলে কেরোসিন আনতে বলেছিল। পকেট মারি লোভে ও সব ভুলে গিয়েছে। ভালো করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল পুরো ঘর, খাটে মশারি টাঙ্গানো। তার মানে দাদি ঘুম। যাক, ভালোই হয়েছে। তুষি দৌড় চাপালো খুব আস্তে। খিলটা তুলে ফিরতে চমকালো অমনি মুখের সামনে থান পড়া বৃদ্ধা এসে দাঁড়িয়েছেন। হঠাৎ দেখাই ভরকালো তরুণী হকচুকিয়ে পেছালো এক পা, বুকে থুতু ছিটিয়ে পড়ল। হোয়াট ইজ দিস দাদি? এভাবে কেউ সামনে স্ট্যান্ড করে? ভয়ে এক্ষুনি ডাই করে গেলে কি হতো বলো তো? হাসনা বানুর চোখ মুখ শক্ত, কথার উত্তর দিলেন না, পাল্টা প্রশ্ন করলেন। তুই এত রাত পর্যন্ত কইছিলি? তুষি জিভে ঠোঁট ভেজায়। দাদিকে ও ভয় পায় না, কিন্তু মানি করে, সেটা হলো ভালোবাসার মানি। এই মানুষটা ছাড়া তো আর ওর সাত কুলে কেউ নেই। দাদির চেহারার দশে যা বোঝার বুঝে পেল মেয়েটা। নির্ঘাত বাবলু টিনটিন দায়িত্ব নিয়ে উপকার করে গেছে। ওদের সামনে থেকেই তো ওই বদপুলিশকে খপ করে ধরেছে। মেয়ে পুলিশটা টানতে টানতে তুলেছে জিপে। ছি, ইজ্জত বলতে তুষির কিছুই রইল না। কালো উপস্থিতে মুখ দেখাবে কেমন করে? তুষি দাঁত নিয়ে নখ কাটছিল। হাসনা বানু স্বর উচ্চালেন। কথা কস না কে? পুলিশে ধরেছিল তোরে? এত রাত পর্যন্ত থানায় ছিলি? ও সময় নিয়ে পড়ল। হুম। অমনি ঠাস করে এক চড় মারলেন বৃদ্ধা। ঠিক তুষির গাল বরাবর লাগলো গিয়ে। চোটে বললেন। কতবার কইছি এসব কাম স্যার, চুরি চামারির দরকার নাই। আমি যে বাসাত কাম করি ওই বাসায় যাই অন্তত খাইয়া পইরা বাচ্চা থাকমু দুজনে, না শুনবো না আমার কথা? আর যদি হাজত দিয়া ছাড়া না পাইতি কি হইতো তাইলে? হাসনা চটটা হাসনা জোরেই মেরেছেন, কিন্তু তুষিকে দেখে মনে হলো ওর গায়ে লাগেনি। হাত দিয়ে গাল ঘষলেও ব্যথা পাওয়ার কোনো দুঃখ নেই চোখে। ভীষণ স্বাভাবিক বলল। আরে দাদি, ওরা তো আমাকে এমনি এমনি ক্যাচ করে নিয়ে যায়নি, নিয়ে গেছে বস্তির কুশলাদি জানতে। দে গিভিং মি রেসপেক্ট। চেয়ারে বসিয়েছে, টি ইটিং করিয়েছে, কি যে খাতির। বারবার বলেছে, ম্যাডাম হোয়াট ইউ ওয়ান্ট, ইয়োর কি আর কিছু চাই? কষে এক ধমক দিলেন হাসনা। চুপ কর, সাফাবাজি অন্য কোনহানে করবি। পুলিশ তোরে নিয়ে ম্যাডাম ডাকছে। এই গল্প আমারে কইলি ভালো, অন্য কাউরে কইস না। পাগল বুঝা ফারদে হান্দাই দিয়ে যায় আইব। গারদ শুনেই তুষির হাজতের কথা মনে পড়ে গেল। চোখে ভাসলো ইয়াসিরের কটমটে মুখ, সাথে রুহানকে ঠাটি থাপ্পড় মারার দৃশ্য। কেমন ছিটকে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেলো ছেলেটা। হাতে কত জোর হলে মানুষ অমন থাপ্পড় মারতে পারে। তুষির শরীর ঝাঁকি দিল, যেন এক্ষুনি শটান বিদ্যুতে হাত দিয়েছে। সচেতন চিত্তে ভাবল। নোনো তুষি, টুমোরো থেকে তোকে আরো ওয়ের থাকতে হবে। আবার ওই বদ পুলিশের আইতে পড়ে গেলে ফিনিশ। আপাতত ওসব পুলিশ টুলিশে পকেট কাটা যাবে না। হাসনা বানু বিরক্ত চোখে চেয়ে। তুষি এরকমই, মারলেও বকলেও ওর কিছু এসে যায় না। অথচ মেয়ে মানুষ হয় কাদার মতো নরম, কাঁদে দুঃখ পাই, খিলখিল করে হাসি। আর এটার মাঝে ওসবে কিছু নেই, কাঁদেও না কখনো। চুলগুলোতে হাসনা জোর করে তেল দিয়ে দেন, বেঁধো দেন রোজ সকালে। তুষি তো জামা কাপড় পরেই খালাস, নিজের দিকে কখনো তাকাই ভালো করে? কোনোদিন ঠোঁটে একটু লিপস্টিকও পরেনি, ক্রিম লাগাই ঠিকঠাক না, তাও না। মেয়েটা বড্ড ডান পিটে, যেন ভুল করে ছেলের জায়গায় মেয়ে জন্মেছে। হাসনা বানু ভাবেন, খুব ভাবেন এই মেয়েটাকে নিয়ে। দেখতে সুন্দর, যত্ন নিলে রূপখানা চাঁদের মতো দেখাতো, কিন্তু তা তো আর হয় না। আচ্ছা, তুষিকে তিনি শ্বশুরবাড়ি পাঠাবেন কি করে? একটা ভালো বর জুটবে ওর? কে বিয়ে করবে ওকে? ততক্ষণে সামনে থেকে সরে গেছে তুষি। কাঠের আলনায় সে যে
কাঠের আলনার যেখানে ওরা জামা কাপড় রাখে সেখানে ওর একটা প্লাস্টিকের হুক টানানো। তুষির শার্ট ওতেই থাকে। ও পরনেরটা খুলে চেয়ারে রাখলো। নিচে এখন ঢোলা টি শার্ট আর জিন্স। ফর্সা মুখটা দেখে হাসনা বানুর মায়া হলো। আর কিছু বললেন না এ নিয়ে। চুপচাপ গিয়ে খিচুড়ি বেড়ে আনলেন। তুষি হাত মুখ ধুই এসেছে। পুরনো পাতলা গামছা দিয়ে চোখ মুখে জল মুছল। ভেবেছিল কাল বেলা অবধি ঘুমাবে, কিন্তু তার হবে না। ধরা পড়াই সব শেষ। আবার সকাল সকাল নামতে হবে। ও পাটি বিছিয়ে বসল মেঝেতে। হাসনা থালা এনে সামনে রাখলেন। পাশে স্টিলের গ্লাস ভর্তি জল, খিচুড়ি আর মুরগির মাংস। তুষি অবিলম্বে হাত ডোবাই তাতে। সেই সন্দেহ থেকে পেটে কিচ্ছু পড়েনি। এত খিদে পেয়েছে এখন। ও খেলো গপাগপ। আর 5টা মেয়ের মতো আতুপুতু করে খায় না তুষি। চিকন হাতে বড় বড় করে ভাতের লোকমা তোলে। খুব অগোছালো তাড়াহুড়ো ভাব, যেন এখনই কেটে আসা টিকিটে ট্রেন ছুটে যাবে। পুরোটা সময় হাসনা বানু ওকে মন দিয়ে দেখলেন। দৃষ্টি নরম কাতরের মতো। আচমকা মানসপটে ভিন্ন কিছু ভেসে উঠল তার। একটা রাত, একটা জঙ্গল, যার মধ্যে দিয়ে প্রাণপণে ছুটছেন এক রমণী। পরনে ময়লা শাড়ির আলুথালু দশা, কোলে তোয়ালে পেঁচানো এক নবজাতক। বাচ্চাটা ঘুমোচ্ছে হয়তো। নিস্তব্ধ শুনশান রাতে রমণীর ঘন শ্বাস যেন অদূর হতে ভেসে আসা সাপের ফোঁস শব্দ। এত ভয়ানক, এত ভারী। ও দাদি, আরে ও দাদি। হাসনা চমকে উঠলেন। শীর্ণ দেহ একটু নড়ল। চোখটা মার্বেল, মুখে ঘনশ্বাস দেখে কপাল কুচকাই তুষি। কণ্ঠে বিভ্রম। কি হলো, চমকে উঠলে কেন? একচোট ঢোক গিললেন তিনি। কোচকানো চামড়ার খাঁজে অল্প ঘাম জমেছে। হাসনা চোখ বুজে সামলালেন নিজেকে। ওসব ভেবে খেয়ে হারালে চলবে না। মুখটা সাবলীল রাখার চেষ্টা করলেন খুব। তুষি উদ্বেগ নিয়ে পড়ল। পৌরা চসূচক শব্দ করে বলেন, ও মা, হট হিপিন। হোয়াট ইউ থিঙ্ক দাদি? আবার শুরু। আমি লেখাপড়া জানি তুষি, তোর ইংরেজি তো দুর্বল কসকা। ঠিক কস সেইডা বুঝমু না। বাংলা কইতে পারলে ক, না হলে খা চুপচাপ। আচ্ছা আচ্ছা, কি ভাবছিলে? কিছু না, খা জলদি, ঘুম পাইছে আমার। আহা, তুমি গিয়ে স্লিপ করো না, আমার দেরি হবে তো। হাসনা বানু উঠলেন না, বসে রইলেন অমন। প্রশ্ন ছুলেন হঠাৎ। তুষি, তোর খারাপ লাগে না রে? ও চোখ তুলে চাইল, কণ্ঠে বিস্ময়। খারাপ কেন? আমি তোরে ভালো কিছু দিতে পারি না। পড়তে চাইছিলি তাও হয় নাই। কি করছি তোর লাগে? উল্টা তোর আমারে টানন লাগে। আমার কামে তোর আর তেমন কিছুই হয় না। এই ঘরের ভাড়া দিয়ে অর্ধেক শেষ। হাসনা বানু চোখে মুখে বেদনা, অথচ ব্যথতর কণ্ঠের বিপরীতে তুষি হাহা করে হাসল, যাতে ছন্ত নেই, আরাম নেই। রাগ ঢাকিন হাসি বলা যায়। বলল ভুরু উঁচিয়ে, সাবানার সিনেমা দেখে এসেছো? এত ইমোশনাল কথা কেন? এসব ভেবে রাতের ঘুম হারাম করো না তো দাদি। যাও ঘুমাও, যাও গিয়ে। আমাকে নিয়ে ভেবো না তো। আমার জীবন বিন্দাস যাচ্ছে। অল গুড, ভেরি গুড। আই গুড, ইউ গুড, এভরিথিং ইজ গুড গুড গুড। হাসনার কপালে ভাঁজ দেখে বলল, ওহ, তুমি তো আবার ইংলিশ বুঝবে না। এটার মানে হলো আমি সব কিছুতে ভালো আছি। যাও এখন, তাড়াতাড়ি যাও। ফস করে শ্বাস ঝেড়ে উঠে গেলেন বৃদ্ধা। তুষি খেতে থাকে। ওর একটা স্মার্টফোন আছে, এটাও চুরি মাল। ডিসপ্লের চারদিকের কাজ ফাটা, স্পিকারের কথাও প্রায় কেটে কেটে আসে। তুষি ইউটিউবে ছাড়ে, ভয়েস রেকর্ডারকে হুকুম দেয়। দেবের ডিস্কো গান। স্ক্রিনে কয়েকটা গান ভেসে উঠল অমনি। লেপাগলো ডান্সটাই ক্লিক করলো তুষি। গান চলছে, সাথে ওর জিপ। হঠাৎ কিছু একটা হলো, কিরকম যেন পাল্টালো সময়। রাতের অন্ধকারের মতো নিস্তেজ হলো মেয়েটার শুভ্র রাঙ্গা। তুষি ওদের আশকারা দেয় না, একপাশে ঠেলে ফের খাবার তোলে গালে। কিন্তু না, কোনো এক সূক্ষ্ম পীড়ার তোড়ে ওটুকু গলা মারাতে ব্যর্থ। কেন, কি জন্য, কিসের এই ব্যথা তুষি কে জানে? মোটামুটি পুরোনো একটা দোতলা বাড়ি, পাকা চুন সুরকির গাঁথনিতে তৈরি দেওয়াল, মেটে রঙে মোড়ানো, সফেদ সাদের কার্নিশ তৈরি রাজকীয় নকশা। খিলান আকৃতির মূল ফটকদার ঠিক লোহার মতো ভারী। পাশের নেম প্লেটে লেখা সৈয়দ ভবন, যেখানে দুই ভাই সৈয়দ শওকত আলী আর সৈয়দ সাইফুল ইসলামের পুরো পরিবার সহ একাচ্ছত্ব বাস। শওকত আলীর মেজ ছেলে ইয়াসির, পুরো নাম সৈয়দ ইয়াসির আবরার স্বার্থ। তবে ছেলেটা বাড়ির জগতে এত টাইটেল ব্যবহার করে না বলেই চলে।
তবে ছেলেটা বাড়ির জগতে এই টাইটেল ব্যবহার করে না বলেই চলে। ইয়াসিরের বাড়ি ফিরতে রাত হয়। দৈনন্দিন একই রুটিন, একই জীবন। এতে নতুন আহামরি কিচ্ছু নেই। মতিঝিলের রাস্তায় যা জ্যাম, যতই আগে বের হোক ফিরতে ফিরতে সেই 12টা ছাড়বেই। কিন্তু এই অবধি জেগে থাকেন মা, মিসেস তনিমা বেগম। ছেলেকে নিজ হাতে খাবার বেড়ে দেন, পাশে বসে থাকেন। তারপর সব গুছিয়ে শুতে যান তিনি। ইয়াসির মাঝে মধ্যে বিরক্ত হয়, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে রাগ দেখায়, মাঝে মাঝে মাকে পাশে বসিয়ে খাই চুপচাপ। এর কোনোটা হয়তো আজকেও হবে। 1000 টন ক্লান্তি আর একচোট ভারী মাথা ব্যথা নিয়ে দরজা খুলে ঢুকল ইয়াসির। বসার ঘর তখন আলোয় মাখা সূর্যের মতো চঞ্চল। ওই একটু থমকালো তাতে। ভেবেছিল প্রত্যেক দিনের মতো গোটা বাড়ি অন্ধকার আর সবাই ঘুমে কাঁদা হয়ে থাকবে, কিন্তু না। মুখোমুখি সোফা সেট ভর্তি করে বসে আছে তারা। ইয়াসির ঢুকতেই তাদের সতর্ক চাহনি বর্তালো এদিকে। মা থেকে শুরু করে ঘরের সব থেকে ছোট মিন্তুপ অবধি সজাগ। এক পাশের চেয়ারটায় বৃদ্ধা জয়নব বসে। ইয়াসিরের কপালে ভাঁজ পড়ল। ধীর পায়ের গতি বাড়িয়ে এগুলো সামনে। কিছু বলতেই হা করবে। ছোটরা চেঁচালো আচমকা। কংগ্রেচুলেশনস। ইয়াসিরের গোটানো ভুরু গেল না। দৃষ্টিতে প্রশ্ন মেখে এক পল মাকে দেখল সে। সকালের শিশিরের মতো হাসছেন তনিমা বেগম ও শুধালো। কি হয়েছে? সাইফুল ইসলাম উঠে এলেন, ঠোঁটে হাসির জোয়া নিয়ে জাপটে ধরলেন ওকে। বুকে বুক মিলিয়ে বলেন, কংগ্রেচুলেশন আমার বাপ, তুই তো আমাদের বংশের নাম পুরো ইতিহাসে তুলে দিবি। ইয়াসির বোঝেনি, ওর চোখে প্রশ্ন। ইউষা লাফিয়ে চড়িয়ে পড়ল। ভাইয়া, তোমাকে নিয়ে তো পুরো টিভি চ্যানেল হইচই পড়ে গেছে। সেই সন্ধ্যা থেকে সব চ্যানেলে তোমার খবর। ইয়াসির চেহারায় টান বসলো। কৌতূহল মিটে যাওয়ার প্রলেপ হিসাবে একটা ছোট্ট শ্বাস ফেলল, শুধু নিষ্প্রভ আওড়ালো। ওহ, এই সামান্য কারণে সবে এত রাত অবধি জেগেছিল। সাইফুলের স্ত্রী রেহনুমা, তিনি বললেন, এটা তোর কাছে সামান্য স্বার্থ? তুই জানিস তোকে এভাবে দেখে আমাদের কত আনন্দ হচ্ছে। দাদুন বললেন, ভাই, আমার কাছে এসে বসো তো একটু। যে মার মারলে ছেলেটাকে হাতটা ব্যথা করলে টিপে দেই। ইয়াসির হাসলো, গিয়ে বসলো দাদুর পাশে। জয়নব হাতটা ওর চুলে রাখলেন, পরম মমতায় বোলালেন কয়েকবার। ইয়াসিরের গায়ের রং হলদে, মাথা ভর্তি ঘন চুল, তবে ডিউটির তাগিদে ছোট করে কাটে। কুচকুচে চোখ দুটো খুরের মতো ধারালো। সব থেকে আকর্ষণীয় তার লম্বা উঁচু নাক। তুলনায় অবর্ণনীয় মানুষটার পানে এক চোখে চেয়ে রইল আইরিন। ও ইয়াসিরের ফুপুর মেয়ে। বেড়াতে এসেছিল কিছুদিন হলো, কিন্তু এর মাঝে এক আমূল সত্যি। আইরিনের নির্দিষ্ট মনের আবিষ্ট ধ্যানের পুরোটা জুড়ে ইয়াসির, যাকেও মন থেকে চাই সবসময় সবক্ষণে। কিন্তু কোথাও যেন হাইপেনের মতো একটা লম্বা বাধা। আইরিন চাইলেও মুখ খুলতে পারে না। এই যে ওর সামনে ইয়াসিরের জন্য মেয়ে দেখা হলো। হা হুতাশে ভেতর ভেতর বুক চাপড়ালো মেয়েটা। সেসব কি ও কাউকে বোঝাতে পারবে কখনো? মুখোমুখি সোফে বসেছিল অয়ন। ও মেডিকেলের ছাত্র, পাকাপোক্ত পেডিয়াট্রিশিয়ান হওয়ার পথে। এই তো পোস্ট গ্র্যাজুয়েশনের মাত্র 1 বছর বাকি। খুব আনন্দ নিয়ে বলো, আমি তো আজ সব কাজ বাদ দিয়ে টিভির সামনেই বসেছিলাম ভাইয়া। তোমাকে নিয়ে যে আলোচনা হচ্ছে না, সাংবাদিকরা সবাই প্রশংসায় একাকার। ইয়াসির হাসলো একটু, সৌজন্যতায় টেনে আনা হাসি। ক্লান্ত লাগছে খুব। তারপর রুহানকে কোর্টে তোলার সমস্ত ব্যবস্থা করে এসেছে, কিন্তু রুস্তম চা দ্রুত, আবার কমিশনারও আছে সাথে। সেই অবধি জয় হবে কিনা সে নিয়ে এখনো চিন্তা মেটেনি। তনিমা বলেন, তুই ফ্রেশ হ, আমি ভাত বাড়ছি। রেহনুমা বলেন, আপা পরে যাও না, আগে ওই আলাপটা সারি। আইরিনের মুখটা বিবর্ণ হয়ে গেল, বুকটায় ধুম করে লাগলো কিছু। তনিমা ছেলের দিকে চাইলেন। ইয়াসিরের মুখোপয়ে শান্তি, পক্ষান্তরে বাকিদের চেহারাই উল্লাস ততটাই, তাই মানাও করতে পারলেন না। এর মাঝেই প্রশ্ন করলো ইয়াসির। আবার কি হয়েছে? ইউষা লাফিয়ে উঠল। ভাইয়া, আমরা তোমার জন্য একটা দারুণ মেয়ে রেখে এসেছি। এত মিষ্টি মেয়েটা, কি যে সুন্দর, তোমার সাথে খুব ভালো মানাবে। ইউষা সাইফুলের বড় মেয়ে, খুব চঞ্চল, বোকা, সিভিল ইঞ্জিনিয়ারিং 2nd ইয়ার, অথচ এখনো কোথায় কি বলতে হয় তাই জানে না। এই যে সবার মাঝে ফটাকসে বলে ফেলো তোমার সাথে মানাবে। ইয়াসির বিরক্ত হলো, শব্দ নেই। ওর স্বভাবে ধমকা ধমকি বিরল। ছোট ভাই বোনগুলোকে সে ধমকায় না, কখনো উচ্চস্বরে
কথাও বলেনি। এমন নয় ও খুব শান্ত মেজাজের, কিন্তু কোনো এক কারণে ভাই বোনদের রাগ দেখাতে ইচ্ছে হয় না তার, তাই এখনো কিছু বলল না, শুধু জিজ্ঞেস করলো। কাল ক্লাস নেই? ইউষার হাসি থমকায়, তার উল্লাসের সাথে ব্যাপারটা মেলেনি। এক পল বিভ্রান্ত চোখ বলে বাকিদের দিকে। আছে। ঘুমোতে যা। ইউষা ঠোঁট উল্টালো, বুঝতে পারলো ভাইয়া এই আলাপ ওর সাথে করতে চাইছে না। মাথা নুয়ে উঠে গেল চুপচাপ। শীতে পা রাখতে রাখতে কয়েকবার দেখলো অয়নকে। তখনই কানে এলো ইয়াসিরের পরের কথা। তোরাও যা, বড়দের আলোচনায় তোদের কোনো কাজ নেই। আইরিন উঠল সবার আগে। ওর এমনিতেও এই আলাপ শোনার ইচ্ছে নেই। দুবাগ হওয়া বুক নিয়ে প্রিয় পুরুষের বিয়ের কথা শোনা যায় কখনো? মিন্তর চোখে ঘুম। মেজ ভাইয়াকে অভিনন্দন জানাতে এসব জানাঞ্জলি দিয়ে বসেছিল এতক্ষণ, জানানো হয়ে গেছে, এবার আরামসে ঘুমানো যাবে। গায়ের টি শার্টটা টেনে টুনে হাই তুলে রওনা করলো সেও। শুধু বসে রইল অয়ন, আইরিন, ইউষা, মিন্ত ওদের মতো সেও ইয়াসিরের ছোট, কিন্তু হিসেবে ম্যাচিউরড। কিন্তু বড়দের আলাপে বসে থাকার মতো পক্ক হয়েছে কি? একটু দ্বিধাই ছেলেটা। এখন কি উঠে চলে যাবে? মুখ ফসকে বলেই ফেলো। আমি কি থাকবো ভাইয়া? ইয়াসির হেসে ফেলো। এখনো ছোট ভাবিস নিজেকে? না মানে তুমি বললে আর কি, তাই। রেনুমার ঠোঁটে চকচকে হাসি রুষ্ট চিত্রে বলেন। স্বার্থ, শোন না, আমরা তো মেয়েটাকে দেখে এলাম আজ, আমাদের সবার খুব পছন্দ হয়েছে জানিস। তুই একবার কথা বলবি, তোরও ভাল লাগবে। আমি কেন, তোমরা বলছো তো। জয়নব হাসলেন। কেন মেজো ভাই, তুমি দেখবে না? সংসার তো তুমি করবে। সাইফুল ইসলাম কি বলবেন? এর মাঝে ওনার কোনো কথা নেই, চুপচাপ বসে রইলেন। তাই তনিমা বলেন, মেয়ের ছবি আছে না অয়ন, দেখা ভাইকে। হ্যাঁ, শিষ্য পাঠিয়েছিল আমায়। অয়ন ফোন বের করলো। ইয়াসিরের লম্বা মুখটাই অস্বস্তি ফিরেছে। এ ধরনের আলাপ ওর সাথে এর আগে হয়নি। নিশ্চুপ ফোনটা হাতে নিল তাও। স্ক্রিনে একটা সুচ্ছিরি স্নিগ্ধ মুখ, পুরন্ত ঠোঁট, হাসি হাসি খুব, ছোট চোখে কাজল টানা, স্ট্রেট করা লম্বা চুল পিঠ অব্দি ছড়ানো, পরনের শাড়ি, হাতে কিছু একটা কাগজ, বোধহয় ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে তোলা এটা। সবাই ইয়াসিরের দিকে চেয়ে দৃষ্টি আগ্রহ, কিন্তু ওর চেহারা দেখেই কিছু বোঝা গেল না। কয়েক সেকেন্ড দেখে ফোনটাকে টেবিলের উপর রেখে দিল আবার। তনিমার কণ্ঠে দোটানা। পছন্দ হয়নি? রেহনুমা বলেন, দেখতে ভালো নয়। দাদু শুধালেন। মন লাগেনি মেজো ভাই? অয়ন, সাইফুল দুজনেই উৎসুক, শুধু প্রশ্ন ছুড়লেন না। ইয়াসির সব জিজ্ঞাসার একটা উত্তর দিল, ভীষণ সংক্ষেপে জানালো। ঠিকঠাক। তনিমা স্বস্তি পেলেন, চোখ বুজে শ্বাস নিলেন এক চোট। রেহনুমা জয়নব বলেই ফেলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিনে পছন্দ হলো কাউকে? অয়ন আগ বাড়িয়ে জানালো। ওনার নাম তুষি, ইনস্টা আইডি পাঠাবো তোমায়। ইয়াসিরের ভুরু বেঁকে গেল। তুষি, এই নাম কোথাও শুনেছে হয়তো, কিন্তু সারাদিনের ব্যস্ততায় চট করে মাথায় এলো না। মাকে বলল, আমি ফ্রেশ হই, খাবার দাও, এসব নিয়ে পরে কথা হবে। ছেলেটা ঘরে পথ ধুলো। সিঁড়ি পেয়ে ওঠার সময় হঠাৎ সামনে পড়লেন শওকত। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে তিনি। ইয়াসির বাবার পা জোড়া দেখলো, অথচ চোখ তুলল না, থামল না। শওকত কিছু বলতে চাইছিলেন, মুখোপে সেই সাপ পরিষ্কার, কিন্তু ইয়াসির পাশ কাটলো এমনভাবে যেন কেউ নেই, কিচ্ছু নেই এখানে। শওকতের মুখটা শুকিয়ে যায়, হতাশার প্রলেপ স্পষ্ট। ছেলেকে সন্ধ্যা থেকে টিভিতে দেখছেন, নিকটস্থ কত মানুষ প্রশংসা করলো ওর সাহসিকতার। এ ফোন করেছে, ও ফোন করছে। ভদ্রলোক খুব ছটফট করছিলেন একটু কথা বলার আশায়, অন্তত একটা অভিনন্দন জানাতেন ইয়াসিরকে। কিন্তু শওকত দীর্ঘশ্বাস পেলেন। হঠাৎ চোখ পড়ল নিচে। তনিমা এদিকেই চেয়ে, মুখটা কালো, স্বামীর চোখে নিশানা সেটুকু বাল্য বই কমেনি, তবে বললেন না কিছু। মাথা নুইয়ে চুপচাপ খাবার ঘরে গেলেন। তার পেছনে রেহনুমা গিয়েছেন সাহায্য করার তাগিদে। শওকতের বুকের ব্যথা পালো, কিলবিল করলো অকথ্য কিছু। ঈদ, কোরবানি, প্রত্যেকটা জায়গায় যখন বাবা ছেলের মিলন দেখেন, তার এই ব্যথা পাহাড় ছাপিয়ে যায়। অন কাছে আসে, কথা বলে, খাই বাবার সাথে। কিন্তু ইয়াসির আজ ঠিক ক বছর ধরে শওকতের সাথে মুখ বন্ধ, ওর হিসেব নেই, কোনো হিসেব নেই। সকালবেলায় নরম সূর্যটা সৈয়দ ভবনের ঠিক ছাদের উপর দাঁড়িয়ে। অল্প স্বল্প রোদ পড়ছে আজ, তবে গরম তেমন নেই।
বাড়ির বাইরেটা শান্ত চুপচাপ হলো, ভেতরে হুলুস্থুলুস বেঁধেছে নাস্তা নিয়ে। প্রত্যেক সকালেই হয় এমন, ছেলেমেয়েরা যার যার কাজে যাওয়ার সময় দুই রমণী দাঁড়াবার ফুরসত অবধি পান না। রেহনুমা রান্নাঘরে ব্যস্ত, সাথে গৃহকর্মী আছেন। তনিমা বেগম খাবার টেবিলের এখানটায়, পা জিরাচ্ছে না ওনার। ছুটে ছুটে বারবার এটা সেটা আনছেন শওকত আলী, সাইফুল দুজনেই আজ বাড়িতে। পেশায় শওকত আর্মি অফিসার ছিলেন, অবসর নিয়েছেন 1 বছর হবে। সাইফুল ইসলাম গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা। গড়িয়ে আসা বেলা দেখে ঠাউর হলো 10টা বাজবে হয়তো। দুজনেই খেতে নামবেন একটু পর। আবার অয়ন, মিন্তু ওরাও তো বের হবে। মিন্তর গায়ে স্কুল ইউনিফর্ম, ক্লাস 9-এ পড়ে সে। দেখতে ভালো, গোলগাল মুখ, তবে ভীষণ চালাক। বাদরামিতে এগিয়ে থাকলো ক্লাসে পরিচিত ব্যাকবেঞ্চার নামে। আজ অব্দি ওকে সামনে বসতে দেখা যায়নি। প্রতি পরীক্ষায় টেনে টুনে পাশ করা মিন্তর কাছে ডাল ভাতের মতো। তার ফার্স্ট ক্লাস দুষ্টামিতে অতিষ্ঠ হয়ে ক্লাস টিচার যে কতবার অভিভাবক ডেকে পাঠিয়েছেন, এজন্য ভাইবোনদের কাছে সে বিশেষ পাত্তা পায় না। ইউষা এই তালিকায় সব থেকে এগিয়ে। একই মায়ের পেটের বোন হয়েও যে কি দূরছাই করে ওকে। মিন্তু পোড়া শ্বাস ফেলে চেয়ারে বসল। অয়ন বের হবে, দেরি হয়েছে অনেক। খুব তাড়াহুড়ো করে কাপের চা শেষ করলো। উঠে দাঁড়াতেই বাদ সাধলেন তনিমা, কণ্ঠে উদ্বেগ। বের হচ্ছিস? দাঁড়া দাঁড়া। কাজ ফেলে এগিয়ে এলেন তিনি। ফিসফিস করে দোয়া পড়ে ছেলের গায়ে, মাথায় ফু দিলেন কয়েকবার। অয়ন হেসে ফেল। মামুনি, আমি প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি না, রিল্যাক্স। পরীক্ষাই হয় বাবা, প্রথমে শেষ বলে কিছুই নেই। ভালো করে মন দিয়ে লিখবি, তাড়াহুড়া করবি না, কেমন? মিন্তু খেতে খেতে বলল, বড় মা, তুমি তো এমনভাবে বলছো যেন ছোট ভাইয়া ক্লাস 6-এর এক্সামে বসবে। এটা ভাইয়ার ক্লিনিক্যাল টেস্ট। ছোট ভাইয়া এখন বড় হয়ে গেছে, তুমি আদরে ওকে না দিয়ে আমাকে দিলেও তো পারো। তনিমা হাসলেন। মিন্তুর গালটা টেনে বললেন, তোকে আমি কম ভালোবাসি? তা বাসো, কিন্তু সারাদিন মা আর বোনের কাছে যেই মুখ ঝাপটা খাই, তুমি ওটা বেশি করে পুষিয়ে না দিলে তো হিসেব মিলবে না। ওদের কথার মাঝে অয়ন হাত ঘড়ি দেখলো। চোখ তুলে দোতলার ঘরটাই নজর ফেল আরেকবার। মেজো ভাইয়া রাতে বলেছিল একসাথে বের হবে, এখনো আসছে না যে। মেলা তো কম হয়নি। ভাবনার মধ্যেই ওর খেয়াল পড়ল গলায় স্টেথোস্কোপ নেই। নির্ঘাত তাড়াহুড়োই ঘরে ফেলে এসেছে। চোখ শব্দ করে পড়ল, ওহ মামুনি আমার। তখনই উপর থেকে দৌড়ে নামলো ইউষা। দুরন্ত পায়ে এসে দাঁড়ালো অয়নের সামনে। লম্বা শ্বাস টেনে টুনি বলল, এই যে ফেলে যাচ্ছিলে। অয়ন চমৎকার করে হাসলো। স্টেথোসটা নিয়ে ঝোলালো গলায়। থ্যাংক ইউ। তুই এত লক্ষ্মী নয় উষা, মাঝে মাঝে মনে হয় তুই আছিস বলে আমি ইচ্ছে করে সব ভুলেছে। ইউষা লজ্জা পেল। শ্যামলা গাল দুটো রক্তের মতো লাল হলো আরও। মনে মনে ভাবলো, লক্ষ্মী মেয়েদের বেশিক্ষণ চোখের সামনে ফেলে রাখতে নেই অয়ন ভাই, চট করে বিয়ে করে ফেলতে হয়। ডাক্তারি বোঝো আর এটা বোঝো না। মিন্তু ঠোঁট উল্টে বলল, কি খারাপ রে তুই আপু, আমি তোর একটা মাত্র ছোট ভাই, অথচ তুই আজ অবধি আমার একটা বইও এগিয়ে দিসনি। আর অয়ন ভাইয়ের জন্যে পারলে পানি বোতল টেনে আনিস। ভাইয়ে এত বৈষম্য করছিস, বৈষম্য বিরোধী আন্দোলনে তোকে ধরে নিল না কেন? ইউষা চোখ মুখ কোঁচকাল। মিন্তুর মন খারাপ গেল না। দুঃখী দুঃখী মুখ করে চোখ তুলো আকাশে, বলল, ইয়া আল্লাহ, এই বোন আমার চাই না। হয় এটাকে আমার প্রতি যত্ন দাও, না হয় তুলে নাও। তনিমা হেসে ফেললেন। তাও ছোট ধমক দিয়ে বলেন, যা, এ আবার কি কথা? ইউষা চোখ পাকিয়ে বলল, তবে রে, দাঁড়া তুই। ওকে তেড়ে আসতে দেখি কাঠ ব্যাগটা তুলে ছুট লাগালো মিন্তু। তনিমা হাঁক ছুলেন। আরে খাবারটা শেষ করে যা। মিন্তু ছুটল, জবাব দিয়ে গেল। তোমার লক্ষ্মী মেখে বলো ডাইনি বুড়ি একাই সব খেয়ে নিক। ইউষা চেঁচিয়ে ওঠে, মিতুন, আমি ডাইনি? বাড়ি আসবি না তুই, মজা দেখাবো তখন। মিন্তু ওসব শোনেনি, সে দৌড়ে বাড়ি ছেড়ে গেছে। অয়ন হাসলো মাথা নেড়ে। ইউষার রাগটা ধপ করে নিভে গেল তাতে। অয়ন দেখতে সুন্দর, স্বাস্থ্য ভালো, সাথে ফর্সা শরীরের ওপর সাদা শার্ট পরেছে, হাতে অ্যাপ্রন, গলায় স্ট্র। ইস, এত ভালো লাগছে দেখতে। ইউষার মনটা আরেকবার মুগ্ধতায় থুবড়ে পড়ল মাটিতে, ঠিক যেমন পড়েছিল অয়নের প্রতি অনুভূতি হবার পর। বসন্তীর সময়সীমায় এসে যে পুরুষকে তার মনে লেগেছে সেই তো অয়ন। ইউষার সকাল বিকাল রাত, ইউষার প্রহর, ইউষার মুহূর্ত, ইউষার গোটা জীবন।
অয়ন অপেক্ষায় ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়ল আবার। মাকে বলল, মামুনি একটু ভাইয়াকে ডেকে দাও না। তনিমা কাজ করছিলেন। উষাকে বললেন, যা তো সার্থকে ডেকে নিয়ে আয়। মেয়েটা তখন গভীর ধ্যানে, নেত্রমণি অয়নে আটকেছে। তনিমা সাড়া না পেয়ে বাহু চাকলেন। কি রে যা। হ্যাঁ। নড়ে উঠল ইউষা। কোথায় যেন যাবে। পা বাড়িয়েও থামল সে। বোকা চোখে বলল, ওমা, এই তো বললাম সার্থককে ডেকে আনতে, এর মাঝে ভুলে গেলি? রেহনুমা সদ্য এ ঘরে এসেছেন। শেষ কথাটা শুনে বলেন, ভুলবে না? সারাদিন ফোন টিপলে মাথায় ব্রেন বলতে কিছু থাকে? কোনোদিন দেখবে মাথার ঘিলুর সাথে রক্তটাও চুষে খেয়েছে। ও যে এখনো বেঁচে আছে, এই তো অনেক আপা। ইউষা ঠোঁট উল্টালো। তর্ক করার অভ্যেস তার ধাতে নেই, তাও আবার মায়ের সাথে। মুখ গোজ করে হাঁটা ধরল ইয়াসিরকে ডাকতে। রেহনুমা বলেন, আপা, ও বাড়িতে ফোন করেছিলে? কথাবার্তা এগিয়েছে? হ্যাঁ রে, ওনাকে দিয়ে করালাম। এই সপ্তাহে ভাবছি আংটি বদলটা সেরে ফেলবো। বাহ, খুব ভালো হবে। শুভ কাজে দেরি করতে নেই। আপা, আমাদের একজন কথা বলা নতুন সঙ্গী হবে বলো। অয়নের হাতে মোটা বই। ইয়াসির নামতে নামতে যতটা চোখ বোলানো যায় সবে পেয়ে তার মতো পরকু এ বাসায় কেউ নেই। মনোযোগ এখানে থাকলো। মায়েদের কথা শুনছে। মাঝখানে বলল, এখনকার যুগের মেয়ে ছোট মা গল্প করবে নাকি 2 দিন পরেই বরকে বলবে চলো আমরা আলাদা থাকি? রেহনুমা ঘাবড়ে গেলেন। চিন্তিত হয়ে বলেন, এ মা, তাই তো। আপা, তাহলে কি হবে আমাদের সাথের বউ যদি সত্যি এরকম করে? আরে ও মজা করছে, তুইও না। অয়ন, কেন এইসব বলছিস? একটা ভালো কাজের শুরুতে এমন বাজে কথা বলতে নেই। অয়নের চোখ বয়ে আঙ্গুল চালিয়ে একটা পাতা উল্টালো। ওভাবেই বলল, কি জানি, তোমাদের ব্যাপার স্যাপার। আমার যা মনে হলো তাই বললাম। দেখি তো আমার ব্যাচমেটদের বউগুলোকে 2 দিন যেতে না যেতেই তাদের আলাদা সংসার চাই। এই জন্যই আমি এসব বিয়ে টিয়ের ফ্যাসাদে পড়তে চাই না। উপরে দাঁড়িয়ে সবটা দেখছিল আইরিন। মুখখানে ঘন অমাবস্যা তার। ইয়াসিরের বিয়ের আলাপ তার বুকে দৌড়ে এক একটা ছুরি খা। কেন যে ওই পুরুষকে তার চোখে লাগতে গেল, এখন না পারছে বলতে, না পারছে গিলতে। এর মাঝে রুম থেকে বের হলো ইয়াসির। পায়ের শব্দ ফিরে চাইল আইরিন। লম্বা গড়নে সুটাম দেহের অধিকারী এই পুরুষকে ও নিজের সবটা দিয়ে চাই। ইয়াসির দেখল আইরিনকে। পাশ কাটানোর সময় চোখে পড়ল একবার, সেকেন্ড কয়েক। পরপরই নজর ফিরিয়ে নেমে গেল নিচে। কিন্তু ওই অল্প তাকানোতেই আইরিনের গলায় উগলে এলো কান্না। এমনই হয়, ইয়াসির কখনো ওর সাথে আগ বাড়িয়ে কথা বলেনি। আইরিন যতটা বলে, যা জিজ্ঞেস করে তার উত্তর দেয় এই যা। ইয়াসিরের যাওয়ার পুরোটা সময় সে চেয়ে রইল। মানুষটার প্রতিটি কদমে আত্মবিশ্বাস। গভীর চোখ জোড়ে যেন গল্প বলে আবেগের। ঘন ভুরু, তীক্ষ্ণ নাক আর নিখুঁত সাজানো চুল কতটা আকর্ষণীয় তার ব্যাখ্যা হয়তো নেই। কিন্তু এই চাওয়া পাওয়ার একটুও কি বুঝবে ইয়াসির? ওর বিয়ে আইরিন দেখতে পারবে স্বচক্ষে? ওর কলিজা চিরে বাইরে আসবে না? যে মেয়ের সাথে ইয়াসিরের বিয়ে ঠিক হয়েছে সে নিখুঁত সুন্দরী, পড়াশোনা জানা, ভালো ঘরের মেয়ে। আইরিনদেরও কিছু কম নেই, কিন্তু ওই যে বয়স, ওই যে সাহস, এসব নিয়ে ও কাউকে কিছু বলতে পারছে না। মা জানলে তো উল্টো ওকেই বকবে। তখন কি হবে আইরিনের? ইয়াসির তো পাবে না, উল্টো সম্মান যেটুকু আছে তাও শেষ। আইরিনের বুক ভেঙে গেল। চলে যাওয়া শরীরটাকে দেখে এক ফোঁটা জল নেমে এলো গালে। আর দাঁড়ালো না, তস্ত্র ছোট্ট ঘরের দিকে। ইউষা ইয়াসিরের পেছন পেছন এসেছে। ওর ব্যাগ্র চোখ দুটো ঘুরে ফিরে অনেকেই দেখছিল। মানুষটা যতক্ষণ বাড়িতে ততক্ষণ ও লিভিং রুম ছাড়বে না। ইয়াসির নেমে আসতেই উঠে দাঁড়ালো সে। ফোঁস করে শ্বাস ফেলে বলল, ফাইনালি এলে। তুমি না খুব পাংচুয়াল ভাইয়া। আজ কি হলো? 10টায় বলেছিলাম, ঠিক 10টাই বাজে। তুই আধ ঘন্টা আগে এসেছিস। কণ্ঠের প্রতাপ শুনে কপাল গোছালো অয়ন। আধ ঘন্টা? হাও, আমি যে ঘড়িতে দেখলাম। চট করে হাত ঘড়িটা দেখলো আবার। প্রায় 11টা বাজে। পরপর মনে পড়ল ও তো ঘড়ির টাইম সবসময় 40 মিনিট ফাস্ট করে রাখে, যাতে কোনো কাজই দেরি না হয়। অয়ন জিভ কাটলো, দাঁত মেলে বলল, সরি, পরীক্ষার টেনশনে সব ভুলে গেছি। আয়, মা আসে। তনিমা বলেন, সাবধানে যাস। ইয়াসির বেরিয়ে যায়। ওর একটা বাজে অভ্যাস। সকালে ফ্রেশ হয়ে খাবার মুখে তুলতে পারে না। কোনো জোড়াজুড়ি, কোনো আদর আপ্যায়নও বদল হয়নি এতে। বলতে বলতে মা চাচি হাল ছেড়ে দিয়েছেন। রেহনুমা বলেন,
আপা, আমি মায়ের খাবারটা দিয়ে আসি। যা, তুই এলে খেতে বসবো। আচ্ছা, ইউষা, বাবাকে গিয়ে তোল। কটা বাজে, খাবে না? প্লেটে রুটি ভাজি গুছিয়ে ভদ্রমহিলা সিঁড়ির পথে চলেন। তনিমা এটো থালাবাটি নিয়ে গেলেন রান্নাঘরে। এখন বসার ঘর ফাঁকা। ইউষার হঠাৎ চোখ পড়ল সেন্টার টেবিলের গ্লাসটার উপর। অর্ধেক পানি পড়ে আছে তলায়। এই গ্লাসে তো একটু আগে পানি খেলেন অয়ন ভাই। ইউষা চারপাশটা দেখল, সতর্ক পায়ে গিয়েই তুলল গ্লাসটা। কেমন করে চোখের সামনে ঘোরালো ওটাকে। এই গ্লাসে অয়নের ছোঁয়া আছে, অয়না আছে। ইউষা সলজ্জে হাসলো একটু, চুমুক দিয়ে ঢকঢক করে খেয়ে নিল বাকিটা। লম্বা শ্বাস নিয়ে চুমু খেলো সেখানে, বুকে জড়িয়ে বিড়বিড় করলো, কি শান্তি, কি শান্তি। ইয়াসির পার্কিং থেকে বাইক নিয়ে এসেছে। অয়ন আবদার ছুলো, আজকে আমি চালাই। হঠাৎ? তুমি যে হিরোটাই পেছনে বসলে আমাকে চোখে লাগবে। কোথায় শিখিস এসব বাজে কথা? ইয়াসিরের কণ্ঠে বিরক্তি। অয়ন হাসলো, দুষ্টামি করে বলল, হিউম্যান বডি স্ট্রাকচারে পেয়েছি, স্কাল্পের ভেতরে এক কোণে থাকে, তোমার লাগবে? ইয়াসির যুক্তিতে গেল না, চুপচাপ চাবিটা হাতে দিল ভাইয়ের। অয়ন সানন্দের সামনে উঠে বসে। বাইক চালাতে তার দারুণ লাগে। স্টার্ট দেওয়ার মাঝেই ইয়াসির হেলমেটটা ওর মাথায় চড়িয়ে দিল। অয়ন পিছু ফিরে বলল, আবার এটা কেন? গরম তো। দিস ইজ রুলস। পুলিশদের সাথে যাচ্ছি, তাও। ইয়াসির বলল, পুলিশ কেন, প্রাইম মিনিস্টারের সাথে গেলেও পড়তে হবে। দ্য রুলস আর ইকুয়াল ফর এভরিওয়ান। এখন চল। অয়ন আর কিছু বলল না, ঘাড় নেড়ে বাইক ছোটালো। গেট মারিয়ে যাওয়া বাহনটাকে জানালার ফাঁক গলে দেখলেন শওকত। তৃপ্তির মৃদু হাসিটা ছুটে এলো ঠোঁটে। ছেলে দুটো আজ নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। একজন ডাক্তার, অন্যজন এএসপি। আর যদি বড় ছেলেটাও থাকতো। শওকত ঢুকিলেন, চোখ দুটো ভিজে গেল জলে। ইয়াসিরের বড় ভাই সায়ন। কত মেধাবী ছিল ছেলেটা, আজও থাকলে নিশ্চয়ই অনেক বড় হতো। এমন সুনাম কুড়াতো, একটা ভুলের জন্য কোথায় কেমন জঘন্যভাবে মনিয়েছে জীবনটা। শওকতের বুক জ্বালা পোড়া করে, অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেয় সব। তখনই ঘরে এলেন তনিমা। উঠেছো? আমি আরও ডাকতে এলাম। শওকত চোখ মুছলেন ব্যস্ত হাতে, ঘুরে চেয়ে বললেন, হ্যাঁ, এইমাত্র উঠলাম। ঠিক আছে, ফ্রেশ হতে হবে তো। যার কিন্তু অন করেই রেখেছি। শওকত একটু থেমে বলেন, সাত্তকে দেখলাম বের হলো, খেয়েছে? না, এত সকালে খেতে পারে না জানোই তো। বললো থানায় গিয়ে খেয়ে নিবে। তোমার নাস্তা কি ঘরে নিয়ে আসবো না টেবিলে গিয়ে বসবে? টেবিলেই দাও, সাধ্য নেই যখন নিচে যাই। তনিমার সাবলীল চেহারা মুছে গেল সহসা। ইয়াসির কখনোই বাবার সাথে এক টেবিলে বসে না। শুধু টেবিল কেন, বাবার ছায়া মারাতেও আপত্তি তার। ভদ্রমহিলা আর্ত চোখে চাইলেন, শুধালেন ভেজা স্বরে, ছেলেটা এমন করে বলেই তোমার অনেক খারাপ লাগে, তাই না? শওকতের মুখের হাহাকার স্পষ্ট চাহনিতে কাষ্ঠ হেসে বলেন, খারাপ লাগবে কেন? কষ্ট হয়তো নিবা। একটা ভুলের জন্য আমার নিজের ছেলে আমাকে ঘৃণা করে। এত বড় হলো, পুলিশ অফিসার বনে গেল, তাও কথা বলে না, বাবা বলেও ডাকে না অবধি। এতটা জ্বালা কি শুধু খারাপ লাগায় আটকে থাকে? তনিমা চুপ রইলেন। কথার জুৎসই জবাব জানা নেই, না আছে সান্ত্বনা দেওয়ার ভাষা। শওকত টের পেলেন চোখ জ্বলছে আবার, কিন্তু আর কাঁদতে চান না তিনি। তনিমার সামনে তো একেবারেই নয়। স্বাভাবিক থাকার প্রয়াসে গলার শ্লেষা কাটিয়ে বলেন, যাই ফ্রেশ হয়ে আসি। স্ত্রীর পাশ কাটিয়ে ওয়াশরুম অব্দি গেলেন ভদ্রলোক। কি ভেবে ফিরে চাইলেন আবার। ডাকলেন আস্তে করে, টনি। তনিমা তাকালেন। হ্যাঁ, কিছু লাগবে? শওকত চটজলদি বললেন না, একটু সময় নিয়ে শুধালেন, মনে মনে তুমি আমাকে অনেক ঘৃণা করো, তাই না? সকালবেলা বস্তির চিত্র মানে জনজীবনের কোলাহলময় সূচনা। ভোরের আলো ফুটতেই প্রতিটি খুপড়িতে শুরু হয় দিনের প্রথম কর্মযজ্ঞ। ছোটখাটো ঘরগুলো চালের ফাঁকে উনুনের ধোয়া উঠতে শুরু করে। পানির আশেই আবার লম্বা জট বেঁধেছে কলপারে। তুষি আজ আর পানি আনতে যাননি, সে এখনও ঘুমে, তাই হাসনা চলে গেলেন। তুষির ঘুম ভাঙল দরজায় টস টস শব্দে। একেই টিনের দৌড়, দুই যে গভীর নিদ্রা, সব মিলে মেয়েটার মেজাজ চটল খুব। উঠে এলো ধূপধাপ পায়ে। ওপাশে দুটো চেনামুখ দাঁড়িয়ে, বাবলু আর টিনটিন। তুষি কপাল কুচকে বলল, তোরা এত মর্নিং মর্নিং কি চাই? ওরা যেন অবাক হলো। টিনটিন ভুরু দুই উঁচিয়ে বলল, ওস্তাদ তুমি বাইও। বাবলু বলল, কহ নাইলা। ও আল্লাহ, তুমি দেখি পুরা ফিট,
আমি তো ভাবছিলাম পুলিশ তোমারে ঘা দিয়ে অজ্ঞান বানাইছিল। তুষি চোখ রাঙি বলল, সেটা মাউথ বন্ধ। আমাকে ঘা দেবে কোন ব্যাটার কলিজারে? আর তোরা কালো কথা দাদিকে এসে বলে দিলি কেন? হ্যাঁ, তোদের আমি বলতে বলেছিলাম? আমাকে কি দোষ? কবির চাচা রুডিয়া 60 টাকা লইয়া দৌড়ানি দিছে। আমি তো কইছিলা তুমি দিবা, কিন্তু তোমারে তো পুলিশ ধইরা নিয়া। তুষি ঠোঁটে আঙ্গুল চেপে বলল, সম্মান ইটিং করবি না কি? হ্যাঁ, সবাই লিসেন করে নিলে সমস্যা না? এসব কথা কাউকে টেল করা যাবে না, বুঝলি? ওরা ঘাড় নাড়ল। টিনটিন বলল, ওসব তোদের ভাবতে হবে না। তুষি ঘরে ফিরে এলো। বাবলুরাও পেছনে আসে। তুষি টিনের বেড়ায় ঝোলানো ব্রাশদানি থেকে টুথপেস্টটা তুলে ব্রাশে লাগালো। দাঁতে ঘষতে ঘষতে বলল, আজ এই এলাকায় বসে থাকলে চলবে না, বুঝলি? ভাবছি মিডল মর্নিংয়ে শাহবাগের দিকে যাব, ওখানে ভালো পাখি পাওয়া যায়। ফের ঘাড় নাড়ল ওরা। তুষি তৈরি হলো, চুলগুলোই টেনে টুনে ঝুটি করলো কোনো রকম। বুক পকেটে সানগ্লাস গেঁথে আঙ্গুল নাচালো। আয়। এক পাশে বাবলু, অন্য পাশে টিনটিন হাঁটছে। তুষিকে দেখে কয়েকটা ঘর থেকে মুখ বাঁকালেন কয়েকজন। তার চালচলনের বহরে বিরক্তি যাদের। তুষির যাই এলো না, কখনো আসেও না। সে সব সময় নিজের মতো দর্প নিয়ে হাঁটে, কিন্তু বাবলুদের এসবে কষ্ট হয়। ওস্তাদকে কেউ কিছু বলে খারাপ লাগে ওদের। আজকেও বলল, তিন্নির আম্মা তোমারে দেখলেই কেমন করে, হইলা একটা রিনা খান। টিনটিন সায় মেলালো, ঠিক কইছো, মন্ডা চায় গিয়ে এক কোপে কাল্লা কাট্টা দেই। তুষি ধমক দিল। বিজ্ঞ হাফ হাফ করে কিছু বলবে, কথা কেড়ে নিল টিনটিন। ওস্তাদ যা কইবা বাংলায়, তোমার ইংরেজি আমি বুঝি না। তুষি চোখ মুখ কোচকালো। ইংরেজি ছাড়া আমি কথা বলতে পারি? ঠিক আছে, তোদের জন্যে ডুইং ট্রাই। তারপর বলল, শোন, কে কিভাবে তোকে ভাবছে সেসব নিয়ে কখনো বসে থাকলে চলবে না। আমি পকেট মারি দেখে ওরা আমাকে পেছনে গালমন্দ করে, কানাঘুষা করে আমাকে নিয়ে। তাতে আমার কি? আমি যদি ওদের কথা ধরে কাজ ছেড়ে দিই, ওরা কি আমার ঘরে দুটো ভাত দিয়ে যাবে? আর সব থেকে বড় কথা হলো, সামনে হাঁটতে গেলে পেছনে মানুষ কথা বলবেই। আরে আমি সেলিব্রিটি তুষি, আমাকে নিয়ে সমালোচনা না হলে কি চলে? আলোচনার যোগ্য যে সমালোচনা পায় সে, বুঝলি? টিনটিন সানন্দে বলল, বুঝবি। এটাও ইংরেজি কও নাই, হয় রে জ্ঞান আরো বেশি ভুল বুঝি। তুষি হেসে ফেল। খেয়াল করলো বাবলু ওকে হা করে দেখছে। চোখে মুখে কি মুগ্ধতা। তুষি টোকা দিল মাথায়। হট হ্যাপিন, এমন আ করে সি করছিস কেন? বাবলু হাসি হাসি মুখ করে বলল, ওস্তাদ তোমার লগে থাকতে আমার এত ভাল লাগে কেন জানো? তুমি নায়িকা গো মতো সুন্দর কইরা কথা কও, আমাগো মতো জামুগা খামুগা কও না। এই বস্তিতে একমাত্র লোক তুমি, যার কথা খালি শুনতেই মন যায়। এত সুন্দর কথা তুমি কই থেকে শিখছো ওস্তাদ? ওরা হাঁটতে হাঁটতে ইটের টিলার কাছে এসেছে। পাশে বিল্ডিংয়ে কাজ ধরবে বলে এগুলো একটার পর আরেকটা জমিয়ে রাখা। তুষি এসে বসলো। তারপর ভীষণ ভাবসাপ নিয়ে বলল, সিনেমা দেখে? হেডি তো আমারও দেহি ওস্তাদ, কই পারি না তো। আরে আহম্মক, সবাই কি তুষি হতে পারে রে? সাধে কি বলি আমি সেলিব্রিটি? নেহাত ভুল করে বস্তিতে জন্মে গেছি, না হলে এই বস্তি কি আমাকে ডিজার্ভ করে রে? হ্যাঁ, এক্ষুনি যদি এফডিসির দরজায় গিয়ে দাঁড়াই, পরিচালকদের লাইন লেগে যাবে আমাকে নায়িকা বানানোর জন্য। খালি তোদের ভালোবাসা দেখে আমি যাই না রে। টিনটিন বাবলুর একে অন্যের মুখ দেখে হাসলো। তুষি বুক পকেট থেকে সানগ্লাসটা নিয়ে পড়লো চোখে। উঠে দাঁড়িয়ে বলল, থাকো সব বাদ। এভরি টাইম ওয়েস্টিং, নাও আই গোয়িং, ইউ ওন্ট গো, সো কাম। তুষির আজ দিন ভালো। কাজে নেমেই ছক্কা হাঁকিয়ে ফেলেছে। সকাল থেকে 8টা পকেট হাতানো শেষ, যদিও তার মধ্যে 3টে পকেটই ফাঁকা। ওরা কি বের হওয়ার সময় মানিব্যাগে একটু টাকা পয়সা নিয়ে আসতে পারে না? কিন্তু তাও কথাই বলে, নায়ের চেয়ে কিছু থাকা ভালো। তুষি মন দিয়ে টাকা গুনছে। দুপাশে বাবলু টিনটিন বসে। ওদের মনোযোগ ও টাকা নোটে। সব মিলিয়ে টাকা 5,000 হলো। তুষি হিসাব মিলিয়ে আলাদা করলো সেসব। এর থেকে গোলাপ আর কবিরকে দিলে থাকবে 13,000। দাদিকে এখনো মালিকপক্ষ বেতন দেয়নি। রান্নার কাঠও ফুরিয়ে এসেছে। বাকি টাকা দিয়ে তাহলে আজ ঘরে সব দরকারি জিনিস কিনবে তুষি। ওসব টাকা পকেটে ভরলো। শুধু দুটো 100 টাকার দুটো নোট দুজনকে দিয়ে বলো, নে কিছু কিনে খাস। ওরা খুশি হয়ে গেল। ময়লা মুখখানা চকচকে হলো অমনি। বাবলু আনন্দে মাথা ঝাঁকিয়ে বলল, ওস্তাদ তুমি কত ভালো। তুষি মৃদু হাসলো। উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমি মানি দিয়ে আসি। বড় রাস্তার বাজারে পথ ধরল মেয়েটা। ওটার পাশ দিয়ে মেন রোডে গিয়েছে।
ও সোজা গোলাপের দোকানে এলো। আজ কোনো কাস্টমার নেই। বসে বসে রেডিও শুনছে গোলাপ। বাংলাদেশের ম্যাচ চলছে হয়তো। গোলাপ মধ্যবয়সী পুরুষ, একটা ইয়া বড় ভুঁড়ি আছে সামনে, বসলে সেটা কুমড়োর মতো ঝুলে থাকে। তুষি এসে দাঁড়ালো। কালো মোটা গোলাপকে দেখলো কিছুক্ষণ। এই ব্যাটা ঘরে বউ রেখে ওর পেছনে ঘুরে বেড়ায়। নিহাত ধারে জিনিসপত্র নেই বলে কিছু বলে না, কিন্তু মেজাজ চটলে কবে এটারও মেন পয়েন্ট থেতলে দেবে কে জানে। তুষি টাকা বাড়িয়ে ধরলো। নাও ইওর পাওনা টাকা। গোলাপ বিঘ্ন পেয়ে একটু মেজাজ খারাপ করলো। তুষিকে দেখতেই সেসব উবে গেল আবার। ঠোঁটে চওড়া হাসি টেনে বলল, তুষি কেমন আছো? আমি অলওয়েজ গুড থাকি চাচা। নাও টাকা ধরো, ক্যাচ। আবার চাচা, সেদিন না নাম ধরে ডাকলে? তুষি চসূচক শব্দ করলো, টাকা ধরো। তোমার থেকে টাকা নিব? না না, তুমি শুধু ভালোবাসা দিও তাহলেই হবে। তুষি কোমরে দুহাত রেখে ছেলেদের মতো দাঁড়ালো। কপাল কুচকে বলল, লে হালু, আমি থাকি বস্তিতে, বাসটাও ভাঙ্গা। তোমাকে দেওয়ার জন্য ভালো বাসা কি আকাশ থেকে পড়বে? গোলাপ থতমত খেলো। আমি তো এই ভালোবাসার কথা বলিনি, আমি বলে। তুষি কথা কেড়ে নাই। নো টক, রইলো তোমার মানি। আর 700 পাবে, গিভিং নেক্সট। তুষি চলে গেল। গোলাপের চোখে মুখে বিভ্রান্তি। তুষি না কাল ভালো ছিল, আজ হঠাৎ এমন চ্যাটাং চ্যাটাং হয়ে গেল কেন? বেচারার মন খারাপ হয়। তুষিকে তার কি যে ভালো লাগে, কি সুন্দর চোখ, নাক, গায়ের রং, কিন্তু ও তো পাত্তাই দেয় না। এ জন্মে তুষি কি তার মন বুঝবে না? তুষি কবিরের টাকা দিয়ে ফিরে এলো জায়গায়। তার শিষ্য দুজন ওখানেই বসে চিপস খাচ্ছে। বাবলু তবে টিনটিনের মাঝে একটু মুরবি আনা আছে, তার এসব চিপসে বসে না। ওকে চুইনগাম চিবুতে দেখে তুষি চোখ ছোট করলো। সন্ধ্যান হয়ে শুধালো, স্মোক করেছিস? টিনটিন চোখ বড় করে মাথা নেল। না না, তুমি মানা করছো, হ্যার পরেও এসব আমি খামু ওস্তাদ। তুষি বাবলুর দিকে চাইলো। ছেলেটার মুখে চিপস, তবে উদ্বেগ নিয়ে জানালো, আমি কিছু জানি না উস্তাদ। টিন কই যে তোমারে না কইলে আমারে 20 টাকা দিব, অন কইয়া দিলে তো আর টাকা পাবো না, তাই আমি কমু না কিছু। তস্ত্র ওর মাথায় চর মারল টিনটিন। রেগে রেগে বলল, হালার বলদা, কইয়া তো দিলি 20টা জুতা দিমু তোরে। তুষি কটমটি উঠল। পায়ে জুতোয় হাত দিতে ছুট লাগালো টিনটিন। ও দামিনী পিছু নিল ওর। বাবলু বেকুব বনে যায়। চিপস মুখে নিয়ে হা করে চেয়ে থাকে সেদিকে। মাথা চুলকে ভাবে, আমি তো কিছু কই নাই উস্তাদ, তাইলে কেমনে বুঝছে? তুষি টিনটিনকে ধরতে পায়নি। রোগা পাতলা ছেলেটা দৌড়ের তোপে হাওয়ায় মিলিয়ে গেল। তুষি চেঁচিয়ে বলল, পেয়ে নেই তোকে, স্মোকের মজা বোঝাবো। তুষি ফিরতে নাই। হঠাৎ চোখ পড়ে অদূরে। বাজারের থলি হাতে একটা মেয়েকে দুজন ছেলে কিছু বলছে। মেয়ের চেহারায় বিরক্তি, অল্প ভয়। ছেলে দুটো হাসছে। মেয়েটা যেতে চাইলে বাদ সাধছে বারবার। তুষি কপাল কুচকে দেখলো কিছুক্ষণ। কি হচ্ছে ওখানে? ইপটিজিং? রাগে তুষির মাথা ফুলে গেল। তার এলাকায় ইপটিজিং? শার্টের হাতা গুটিয়ে পা বাড়ালো সহসা। আজ এ দুটোকে মেরে মুখের ডিসপ্লে বদলে দেবে। আচমকা একটা বাইকে এসে থামলো সেখানে। বাইকের পেছনে আরোহী, পুলিশের পোশাক পরা, মাথায় হেলমেটটা। খুলতেই তুষি থমকে গেল জায়গায়। ইয়াসির থেমে নেই। কেমন ঝড়ের মতো নেমি ছেলে একটার গালে চড় মারলো, আরেকটার কলার ধরে ঘুষি বসালো মুখে। তুষির এগোনো সাহস নেই। ইয়াসিরের মারের হাত টনটনে। ওকে দেখলে যদি মেরে দেয় বিবি করলো। ওরে বাবারে বাবা, পালাই পালাই। তুষি উল্টো ঘুরে ছুটতে নেই। পেছনে শটান তারের খাম্বায় ধাক্কা লাগি অমনি কপালটা ঠুকে গেল। আর ব্যাস, তুষি ছিটকে পড়ল মাটিতে। এক হাত দূরে কিছু পড়ার শব্দে ভরকে গেল অয়ন। ইয়াসিরের থেকে চোখ সরিয়ে তস্ত্র চাইল এ পাশে। একটা মেয়ে চিত হয়ে পড়ে আছে। তাড়াহুড়ো করে বাইকটাকে স্ট্যান্ডে রেখে নামলো সে। তুষি ব্যথায় শেষ। পিছে লেগে পিঠের চামড়া আস্ত নেই। এর মাঝেই অয়ন কাছে ছুটে এলো। হাতটা বাড়িয়ে বলল, পড়লেন কি করে? উঠে আসুন। তুষি ব্যথায় মচড়াচ্ছিল। ছিটকে এসে পড়ে। পিঠের হাড় টনটনিয়ে উঠেছে। এরই মধ্যে এসে হাত বাড়ালো আগন্তুক। মাথা তুলে চাইল ও। ব্যথায় কুচকে রাখা চোখমুখ টান টান হলো অমনি। ফর্সা শতানু পুরুষ, মুখের গড়ন দীর্ঘ, স্পষ্ট চওড়া চোয়াল, চোখ দুটো রং আলাদা। কি রং এটা? রোদের আলোয় জ্বলছে। ভুরো দুটো জোড়া, গালের ভাঁজে ভেসে থাকা গভীর হাড়ের গঠন প্রকাশ করছে পুরুষটির ব্যক্তিত্বের দৃঢ়তায়। তুষি ঠোঁট কামড়ে ভাবল, এই মালটা আবার কে? তাগিদ দিল,
কি হলো? উঠুন। সারাদিন এইভাবে পড়ে থাকার ইচ্ছে আছে নাকি? তুষি হাত ধরবে না ভেবেছিল, পুরুষে ওর অ্যালার্জি, কিন্তু কোমরের হাড়ে যে দুম করে লেগেছে, একা ওঠা কষ্টের, আবার লোকটা এভাবে সাহায্য করতে এলো, দোনমনা করে ডান হাতটা বাড়ালো, তাই আচমকা এসে দাঁড়ালো ইয়াসির। তার মারের তোড়ে ছেলেগুলো নিরুদ্দেশ ঝুঁকে থাকা অয়নের ঠিক পেছনে শটান দেহের মানুষটাকে দেখেই তুষি কেন যেন শ্বাস আটকে গেল। মনে হলো ইয়াসির এক্ষুনি তেড়ে আসবে, খপাত করে ওর টুটি চেপে বলবে, তুই আমার কিচ্ছু ছিঁড়তে পারবি না। যেমন করেছিল রুহানের সাথে। কল্পনার প্যাচে বানো হাত ঝট করে নামালো তুষি। অমনি পিচের রাস্তায় ঠুকে গেল কনুইটা। আরেক দফা ব্যথে লাফিয়ে উঠল তরুণী, কনুই চেপে বিবি করলো, শালার কুফা পুলিশ, মুখ দেখলেই ব্যথা পাই। ইয়াসির সরু চোখে চেয়ে তুষির কাণ্ড কারখানা দেখলো কিছুক্ষণ, এতে যেন মেয়েটার সব গুলিয়ে যায়। এমন করে তাকাচ্ছে কেন? ইয়াসির খ্যাক করে বলে, তুমি সেই চোর না? এখানে কি চাই? অয়ন ঘুরে তাকালো, কণ্ঠে বিভ্রম। চোর? তুষি ঠোঁট উল্টে রাখে, ও চোর না, চোর আর পকেটমার আলাদা। কিন্তু ভুলটা সূত্রে দেওয়ার সাহস হলো না, মোস্তামুসি করে দাঁড়ালো কোনো রকম। ইয়াসির দ্বিতীয় প্রশ্ন করলো, আবারও পকেট মারতে বেরিয়েছ? তুষি নিষ্পাপ চোখে বলল, নো স্যার, নো নো। কিন্তু ঝটকা খেলো অয়ন, অবাক হয়ে বলল, পকেট মার? মেয়ে পকেট মার? তুষি হাত ডলছে ছিলে গেছে জায়গাটা। ইয়াসির হয়তো এসব নিয়ে কথা বলতে চাইল না, প্রসঙ্গ পাল্টালো অয়নকে দিয়ে। তোর না দেরি হচ্ছে, চল। অয়ন তুষির দিকে চাইলো আবার, ও তাজ্জব তখনও, বেশভূষা ছেলেদের মতো, কিন্তু তাই বলে পকেট কাটে? কি আজব ব্যাপার স্যাপার। কিন্তু ডাক্তারের সত্তাটাকে তো আর বিসর্জন দেওয়া যায় না। মেয়েটা ব্যথা পেয়েছে, তাই বলো। বাসায় গিয়ে একটু স্যাভলন লাগিয়ে নেবেন, কমে যাবে। বেশি ব্যথা করলে একটা পেইন কিলার, ওকে? তুষি চুপ। ইয়াসির হেলমেট পরছিল, অয়ন ওর দিকে পুরো ঘুরে বলল, এরপরের রাস্তা দুটো তো দুদিকে ভাইয়া, আমি একটা সিএনজি ডেকে নিই। এখান থেকে সিএনজি বট অফ, তুই উবার ডাক, 7-8 মিনিটেই চলে আসবে। অয়ন মাথা জাগালো, পকেটে হাত দিল ফোন নিতে। অমনি মনে হলো খালি খালি, যেন কিছু একটা নেই। তস্ত্র হাতানো গতি বাড়ল সে, নেই মানিব্যাগ। অয়ন হতভম্ব আওড়াই, এই যা আমার ওয়ালেট। বিভ্রান্ত নয়নে ইয়াসিরের মুখ দেখল সে, মানুষটার কপালে গুচ্ছ ভাঁজ। চট করে অয়নের পেছনে চাইল, যেখানে দাঁড়িয়ে ছিল তুষি, কিন্তু কই সে? ওর দেখাতে কি অয়নও ঘুরে যায়? না, তুষি কোথাও নেই। মেয়ের টিকিও দেখা যাচ্ছে না। ও হা করে বলল, কোথায় গেল মেয়েটা? এই তো ছিল, এর মধ্যে গায়েব। কি অদ্ভুত জায়গা, এমন কেন? ওয়ালেট নেই, মানুষ নেই, আশ্চর্য। ইয়াসির ছোট্ট শ্বাস ফেলে বলল, তোর ওয়ালেট ওই নিয়েছে। অয়নের কণ্ঠ শৃঙ্গে। হ্যাঁ, কি চালাক চোর, কখন নিল? আমি তো কিছু টের পাইনি। চোরা এরকমই, তোকে টের পাইয়ে চুরি করবে না। বলতে বলতে চারপাশে দেখলো ইয়াসির। এখন কোথায় খুঁজবে এই মেয়েকে, যে একটু হেলমেট পরে ব্যস্ত ছিল? হাত চাপাই করে ফেলেছে, আরেকবার পাকেটাকে মজা বোঝাবে। অয়ন বলল, কি আর করার, নিয়েছে যখন ফেরত তো আর পাবো না। তবে সমস্যা নেই, টাকা গেলে যাক, আইডি কার্ডটার ছিল না। বস, একবারে তোকে নামিয়ে দিয়ে আসি। তোমার দেরি হবে না? না। অয়ন হাত চালো, সুবিধেই হলো ওর। পেছনে বসতে বসতে বলল, মেয়ে পকেট মার আমি জীবনে প্রথম দেখলাম, তাও তোমার মতো পুলিশের নাকের রগা দিয়ে নিয়ে গেল। বলতেই হচ্ছে পাকা হাত। ইয়াসির চুপ। এতক্ষণে মনে পড়লো তুষি নামটা সে কোথায় শুনেছে। এই চোর মেয়ের নাম তুষি, আবার ওর সাথে যে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে তার নামও তুষি। শেষমেশ ইয়াসির আবরারের বইয়ের নাম হবে একটা চোরের নামে। ছি, ক্যালেন্ডারের তারিখ এগিয়েছে, এখন ফেব্রুয়ারি মাস। প্রকৃতিতে শীত ডিঙ্গিয়ে গরম পড়াই মতো তপ্ত সারা দেশ। রুহানের কেস নিয়ে সজাগ জনগণ। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা রিফ্রেশে তার মেয়ে কিডন্যাপিংয়ের ভিডিও, প্রত্যেকটি টিভি চ্যানেল অবধি সরব এ নিয়ে বিভিন্ন বোলাকাত থেকে শুরু করে জনসাধারণের প্রত্যেকে প্রায় রুহানের শাস্তির দাবি তুলেছে। আর ইয়াসিরকে দেওয়া মেয়েটির সাক্ষ্য, তার কান্না হুহুতাশ নাড়িয়ে দিয়েছে মানুষদের। ভিকটিমদের ভার্সিটি চত্বরে মিছিল বসিয়েছে শিক্ষার্থীরা। মেয়েরা যদি চেনা কলেজ প্রাঙ্গণও নিরাপদ না থাকে, তবে কোথায় নিরাপদ? স্বপ্ন টেলিভিশন সবার এক কাঠি উপরে। এমনিতেও ওই চ্যানেলের চেয়ারম্যানের সঙ্গে রুস্তমের সম্পর্ক ভালো নয়, তারপরও পেয়েছে এমন খবর। কাছা খুলে উচ্ছেদের পালেই নেমেছে যেন। সব মিলিয়ে সরকার এবার নড়েচড়ে বসেছে। উপরমহল থেকে চাপে পড়েছে রুস্তমের উপর।
সকাল বিকেল ফোন আসছে, বকাঝকা করছেন বড় বড় মাথারা। রুস্তমের দশা দিশেহারা, টিভি চ্যানেলে মানাতে পারলেও সোশ্যাল মিডিয়া তো আর হাতে নেই। সকাল বিকেল ফোন আসছে, বকাঝকা করছেন বড় বড় মাথারা। রুস্তমের দশা দিশেহারা, টিভি চ্যানেলে মানাতে পারলেও সোশ্যাল মিডিয়া তো আর হাতে নেই। আজ সকালেও মন্ত্রী রূপক এ নিয়ে ফোন করে গালিগালাজ করলেন। কমিশনার অবধি সুযোগ বুঝে সুর পাল্টে ফেলেছে। রুস্তমের আপাতত ঘোরার উপায় নেই। আপিল করা জামিনও নামঞ্জুর করেছে আদালত। সবশেষে রুহানের আজ সাজা ঘোষণা দিন। আদালতে মোটামুটি মানুষের উপস্থিতি এখন। এক পাশে বাদীপক্ষ, অন্য পাশে বিবাদী। রুস্তম বারবার অদূরে ইয়াসিরকে দেখছেন। টান টান দেহে বুক চিতিয়ে দাঁড়ানো একটা ফর্সা ছেলে, চোখে মুখে অন্যরকম দর্প। এই দর্প কিসের? রুস্তমকে হারিয়ে দিয়ে রুহানকে শাস্তি পেতে দেখার? বসে বসে দাঁত পিষলেন ভদ্রলোক। আজ যদি রুহানের সাজা হয়, এই শক্ত দেহটাকে আস্ত রাখবেন না তিনি। একমাত্র ছেলে তার, এখন অবধি ফুলের টোকা পড়তে দেননি। সেখানে ইয়াসিরের মতো অফিসার এসে হঠাৎ কানে এলো বিচারকের স্বর। ভিকটিমকে দ্বিতীয় দফায় সাক্ষী পেশ করতে ডাকা হচ্ছে। মাথা নুয়ে গিয়ে দাঁড়ালো ফারিন। তার হাবভাবে ইয়াসিরের চিন্তা বাড়ল কিছু। মেয়েটা পারবে তো সব বলতে? বিবাদী পক্ষের উকিলের প্রশ্ন কেমন হয় আন্দাজ আছে ওর। তোরে ফারিন ভরকে না যায়। কিন্তু না, এমন কিছু হলো না। ফারিন চোখ নামিয়ে রাখলো, তার কণ্ঠ পাথুরে, যেন অধিক হিমে তুষার জমে গিয়েছে। উকিলের এক একটি নির্লজ্জ প্রশ্ন সেই তুষার গলেনি, বিব্রত হওয়ার ছাপ বসেনি মুখে। তার অনর্গল অকপট জবাবে গোটা থানা থমকে গেল। বুক ভরে স্বস্তির শ্বাস ফেল ইয়াসির। আর চোখে রুস্তমের দিকে চাইল এক পল। চোখাচোখি হলো। ভদ্রলোকের উষ্ণ আখির অঙ্গার ইয়াসিরের নেত্রদ্বয়ের নীরব যুদ্ধ বাটেই সুবিধা করতে পারে না, বরং নিটল ঠোঁট চোড়াই তুলে হাসল ইয়াসির। শব্দহীন এক পেশে হাসি। রুস্তমের গা জ্বলে গেল তাতে। বিস্ফোরিত চোখ দিয়ে ইয়াসিরকে ভস্য করল কয়েকবার। রুহানের বিচার কার্য শেষ। সমস্ত প্রমাণ সাক্ষী বিপক্ষে থাকায় ধারা ৩৭৬ কার্যকর হয়েছে। ১০ বছর সশ্রম কারাদণ্ডের সাথে ভিকটিমকে জরিমানা প্রদানের রায় দিয়েছে কোর্ট। রোহান আর্তনাদ করে উঠল। ড্যাড বলে। রুস্তম হতাশ ভঙ্গিতে মাথা ঝোঁকালেন। পাশে নিয়াজ অসহায় হয়ে বসে। তার এখানে বলার কিচ্ছু নেই। কিন্তু বিচার নিয়ে ফারিন খুশি হতে পারল না। যদি রোহানকে ফাঁসি দিত হয়তো একটু শান্তি মিলত ওর। যাক, তবু কিছু তো হয়েছে। কত ধর্ষিতার নসিবে যে এতটুকু জোটে না। আজ কত ধর্ষক একটা মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে দুনিয়ার বুকে সদর্পে ঘুরে বেড়ায়, যেখানে রোহান জেলে যাচ্ছে এই ঢের। আর এইসব হয়েছে একজনের জন্য, ইয়াসির। ফারিনের চোখ দুটো কৃতজ্ঞতায় ছলছল করে উঠল। হঠাৎ নজর পড়ল রোহানের ওপর। পুলিশ নিয়ে যাচ্ছে তাকে। কিন্তু যেতে যেতে তপ্ত চোখ ফারিনেই আটকে, যার প্রতি পরতে অগ্নিশিখা। এক একটি হিংস্র শিখা ছুঁড়ে তাকে ঝলসে দেওয়ার ইচ্ছে। আচমকা সামনে দাঁড়ালো ইয়াসির। কনস্টেবল থামলেন। পথরোধের ছোট্ট বাধাই চোখ সরিয়ে সামনে ফেলল রোহান। মুখের কাছে ইয়াসিরকে দেখেই বাড়ানো পাটা চলে এলো পেছনে। ইয়াসির বলল, ওকে এত দেখে লাভ নেই, আপাতত তুই নিজেকে নিয়ে ভাব। বলেছিলাম না তোর বাপ আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না? কথা মিলল? রোহান কটমটিয়ে কিছু বলতে গেলেই পুঁটি মাছের মতো ঘাড়টা ধরে ধাক্কা মারল ইয়াসির। নিয়ে যাও। কনস্টেবল মাঠে গরু চড়ানোর মতো ঠেলতে ঠেলতে নিয়ে গেলেন ওকে। ইয়াসির নজর ফেরাতেই দেখল সামনে এসে দাঁড়িয়েছে ফারিন। সেকেন্ড দুয়েকের চট করে পা ছুঁয়ে সালাম করল মেয়েটা। ইয়াসির তস্ত্র পিছিয়ে গেল, কণ্ঠে বিব্রত ভাব। মিস ফারিন, কি করছেন? ফারিন মাথা তুলল, চোখে এক প্রস্থ জল। আপনি ছিলেন বলেই আজ বিচার পেলাম স্যার। নিজের জীবনের পরোয়া না করে একটা রেপড মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। এমন ফেরেশতার মতো মানুষকে একটু সম্মান দেয়া তো দোষের নয়। এসে সহজ হতে পারল না, অস্বস্তি তার চোখে মুখে। আমি আমার ডিউটি করেছি। আপনার জায়গায় যে কোনো মেয়ে হলে এই একই কাজ করব। প্লিজ উঠুন। ফারিন উঠে দাঁড়ালো। চোখের জলটা তার গালে নেমে এসেছে। ইয়াসিরের মায়া হলো, ছোট করে বলল, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমার নিরাপত্তা পুলিশ সবসময় সচেষ্ট থাকবে। বাইরে তখন রোদের ত্রাস। বড় শিমুল গাছটা কোটের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে। ওতে একটা ফুলও নেই, খাকা মরুর মতো শূন্য ডালের চোরা। ইয়াসির ব্যস্ত প্রাঙ্গণ ছেড়ে বের হতেই মা ফোন করলেন। এবারও হ্যালো শোনার সময় নিলেন না। ব্যস্তভাবে মুখ ছোটালেন।
হ্যাঁ রে, তোকে যে বললাম মেয়েটাকে ফোন করতে, করেছিলি? ইয়াসির ক্লান্ত শ্বাস টানল ও মরছে এক জ্বালায়, তারপর মায়ের আরেক জ্বালা। সময় পাইনি। তনিমা বেগম রেগে বলেন, বাহ, খুব ভালো কথা, কিন্তু এইসব নতুন কি? শোন স্বার্থ, তোর এই সময় কোনোদিনই আসবে না, এই জন্য বিয়েটাও কত পিছিয়ে গেল। এবারে যদি বিয়ের ঠিক আগ মুহূর্তে মোড় নিয়েছিস, আমি কিন্তু তোর সাথে কোনোদিনই কথা বলবো না। জেটটা বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে না? হলে হচ্ছে। আমার এই কথা তুই এক্ষুনি তুষিকে ফোন কর, ঢাকাতেই তো থাকে, ফ্রিও আছে, দেখা কর আজ। আংটি বদল তাহলে এই সোমবার করব, তোর বাবা তো বলল। অন্য কিছু বলো। ছেলের কড়া কণ্ঠে দৃঢ়তায় একটু থমকালেন তনিমা। বাবার নাম শুনতে প্রসঙ্গ পাল্টানোর তাগিদটুকু বোঝালেন স্পষ্ট, জিভে ঠোঁট ভেজালেন তিনি, বলেন, না মানে তোর দাদুন বাড়ির সবাই চাচ্ছিল এঙ্গেজমেন্টটা ওই দিন হয়ে যাক, তুই আজ একটু দেখা কর না বাবা। হার মানল ইয়াসির, বলল, আচ্ছা। লাইন কাটতেই শরীফ হাজির হলো। ইয়াসিরের কথা শেষ করার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। হই হই করেই বলল, স্যার আপনি তো কামাল করে দিলেন, রোস্তমের ছেলেকে কারাবাদ। মাই গুডনেস, প্রথম হয়তো কোনো বড় মাপের এমপি ছেলেকে সাজা পেতে দেখলাম, তাও আবার রেপড কেস। ইয়াসির সব কথায় এড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, এতক্ষণ কোথায় ছিলে? শরীফের আলগা হাসি মুছে গেল, থতমত খেলো কিছুটা। বিচার কার্য কালীন ও কোর্টের ভেতর ইচ্ছে করেই যায়নি। রুস্তমের চোখে একবার পড়ে গেলে বিপদ, তাই চট করে উত্তর দিতে না পারলেও ইয়াসির বুঝে নেয়। ঝট করে প্রশ্ন ছড়ে, তুমি সিগারেট খাও? শরীফ ঝটকা খেলো, চোখে মনে সব জায়গায় ঘাবড়ে বলল, কেন বলুন তো স্যার হঠাৎ এই কথা? ইয়াসিরের স্বর রূপ। খাও কিনা? অবধ বালকের মতো দুপাশে মাথা নাড়ল শরীফ। মিথ্যে বলছো, আমি তোমাকে সেদিন খেতে দেখেছি। লোকটার মুখখানা ছোট হয়ে যায়, ধরা পড়ে আমতা আমতা করল, না মানে ওই মাঝে মাঝে দু একটা। ইয়াসির হঠাৎ কাঁধে হাত রাখলো, প্রস্তাব ছুঁড়ে রাখলো ঢাকহীন। এসো চা খাই। দ্বিতীয়বার হোঁচট খেল শরীফ। কাঁধ পেঁচানো ইয়াসিরের হাতটাকে দেখল বিহ্বল বনে। এত মাস হলো এই থানায় এসেছে ইয়াসির, কখনো এভাবে মিশিনি। বিভ্রম নিয়ে মাথা নাড়ল শরীফ। টঙে এসে বেঞ্চে বসলো ইয়াসির, পাশের জায়গা দেখিয়ে বলল, বসো। শরীফ দোনামোনা করে বসলো, চোখে মুখে নির্বোধ জিজ্ঞাসা। ইয়াসির হঠাৎ এত আন্তরিকতা দেখাচ্ছে কেন? ওকেও কোনোভাবে কিছুতে ফাঁসিয়ে দেবে না তো? যা বুদ্ধির ভাবতেই শরীফের ঘাম ছোটে। ইয়াসির কেন যেন হাসলো, আলগোজের অল্প একটু হাসি, তেমন হুট করেই বলল, শরীফ আমি জানি তুমি একজন চেইন স্মোকার, মাঝে মধ্যে নয় বরং সিগারেট ছাড়া তোমার দিন চলে না। তাও আমাকে মিথ্যা বলেছ, ভেবেছ চাকরির সূত্রে আমি তোমার সিনিয়র, স্বীকার করলে অভদ্রতা হবে। কিন্তু কি জানো, অন্যের জন্য নিজের সত্তাকে গুটিয়ে রাখার নাম ভদ্রতা নয়, এটা ভয়। আর এই শব্দ তোমার ইউনিফর্মের সাথে যাচ্ছে না। মরতে তো একদিন হবেই, তোমাকে, আমাকে, কিংবা তোমার রুস্তমকে। তাহলে যদি কারো ভালোর জন্য কিছু করতে গিয়ে একটু আগে মরতে হয়, তাতে ক্ষতি কিসের? ভয় পেলে তাকে পেতে শেখো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তা না করে তারই আরেক সৃষ্টি, তোমারই মতো আরেক তুচ্ছ মানুষকে ভয় করছো। এটা আল্লাহর সাথে বেইমানি, সাথে বেইমানি তোমার পোশাকের সাথে। একটা কথা মনে রাখবে, নিজেকে শুদ্ধ রাখার মধ্যে যে গর্ব, সেই গর্ব কোনো কিচ্ছুতে নেই। পুরো কথাই শরীফ মুগ্ধ হয়ে শুনল। ইয়াসির সচরাচর এত কথা বলেনি তার সাথে। কাজের বাইরে তো একটা শব্দ নয়, গভীর স্বরের প্রতিটি বাক্য এখনো কানে বাজছে তার। ইয়াসির চা শেষ করলো ততক্ষণে। মাঠে উঠে দাঁড়িয়ে বিল মেটালো। শরীফ দিতে চাইলো, লাভ হলো না। ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি একটু শাহবাগ যাচ্ছি, ফিরতে দেরি হলে সামনে নিও। আমি আসবো স্যার? নো, ইটস অ্যাবাউট পার্সোনাল। জি। ইয়াসির বাইক নিয়ে চলে যায়। শরীফ হেঁটে এলো মেন গেটে। থানা থেকে আনা জিপটা এখানেই রাখা। হঠাৎ চোখ পড়ল, রুস্তম বের হচ্ছেন, সাথে আরও কজন আছে। ফোনে কথা বলছেন তিনি। শরীফ তটস্থ হয়ে কান খাড়া করল। স্পষ্ট শুনল রুস্তম কোনো এক গাড়ির নেম প্লেট বলছে কাউকে, কিন্তু চট করে ওর মাথায় এলো না এটা কার গাড়ি হবে। ইয়াসিরের বাইক চালানোর হাত ভালো, একেবারে পাকাপোক্ত যাকে বলে। কলেজ থেকে চালাই কি না, বাবার গাড়ি আছে, কিন্তু ইয়াসির কখনোই ব্যবহার করেনি। কলেজে ওঠার পর অনেক চোরাচুরি করে সাইফুল ইসলাম একটা বাইক কিনে দিলেন। চাচার প্রতি তো আর ক্ষোভ নেই, তাই নিল ইয়াসির। এরপর সোজা পাল্টালো নিজের পয়সায় কিনে। এক হাতে থ্রোটল ধরে রেখে অন্য হাতে নম্বর ডায়াল করে ফোন কানে গুঁজল ইয়াসির। রিং হচ্ছে কোনো অচেনা নাম্বারে। না, চেনা নয়, আনসেফ। তুষির নাম্বার এটা, যার সাথে বিয়ে হবে তার।
তবে ইয়াসির বিধ্বস্ত সংকোচে গলব্দি বসে আছে অস্বস্তির জল। ওপাশ থেকে রিসিভ হলো কিছু সময় পর রিনরিনে নারী কণ্ঠ শুধালো। হ্যালো, কে বলছেন? ইয়াসির অপ্রতিভ ছিল, অথচ শব্দবাক্য আস্থা বিন্দুমাত্র নেই। স্বভাবসুলভ স্থূল তার স্বর। ইয়াসির আবরার স্বার্থ। মেয়েটি চটপটে কণ্ঠে ভাটা পড়ল এবার। ও আপনি? আন্টি বলেছিল ফোন করবেন, এক্ষুনি করবেন তা জানতাম না, তাই আর কি। ইয়াসির জিভে ঠোঁট ভেজালো। তার অস্বস্তি বাড়ছে বই কমেনি। মেয়েটা নিজেই বলল, আসলে সবাই বলছিল আমাদের একবার দেখা করা উচিত। আমি তো শাহবাগের এখানেই থাকি, আপনি কি আসবেন একবার? আমি তাহলে বের হতাম। জি আসুন, সমস্যা নেই। আপনি কোথায় জানলে সুবিধে হতো। ইয়াসির জায়গার নাম বলো। টিএসসি পেরিয়ে আসছে সে। মেয়েটা বলল, আচ্ছা বেশ, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। ইয়াসির হুহার না করি খট করে লাইন কেটে দিল। মেয়েটা ভুরু গোছে তাতে, চোখ নাক কুচকে ভাবে, আশ্চর্য লোক, এমন কেন? ভদ্রতার খাতিরে একটা বাই পর্যন্ত বলল না।